আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমরা কি আরে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? ওবায়দুল, আমাকে স্ক্রিনে দেখা যায় না? হ্যাঁ, শেয়ার করে রাখছি, ওইটাই। আর দেখতে হবে না, এই শেয়ারটাই আমি দিব, ইয়াতে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের সঙ্গে আমার আজকের যে আলোচনা সেটা ছিল, গত ক্লাসে আমরা পড়েছি কি ল্যাঙ্গুয়েজ, তাই না? গত ক্লাসে ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা বুঝেছি ল্যাঙ্গুয়েজের ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। তোমাদের সিলেবাসে যেটা লেখা আছে, আশা করি তোমাদের সবার কাছে সিলেবাসটা থাকার কথা, তোমরা সিলেবাসটা একটু দেখবে। গত ক্লাসে আমার ছিল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। ইউজ অফ ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা শিখেছি ভাষার স্বরূপ। ভাষার স্বরূপের মধ্যে আমরা যেটা জেনেছি বা শিখেছি সেটা হচ্ছে ভাষা হলো একটা মাধ্যম। কিসের মাধ্যম? ভাবের আদান প্রদানের, অর্থাৎ যোগাযোগের, তথ্য আদান প্রদানের বা তথ্য যোগাযোগের একটা মাধ্যম হচ্ছে ভাষা। একেবারে সহজ সরল ভাষায় যেটা বললাম। তারপরে আমরা ওখানে দেখেছি যে ভাষা এই যোগাযোগ স্থাপিত হয় দুটো পক্ষের মধ্যে। সেই পক্ষ দুটো হচ্ছে একজন হচ্ছেন বক্তা আর একজন হচ্ছেন শ্রোতা। এই বক্তা এবং শ্রোতা উভয় পক্ষের মাধ্যমে যে বোঝাপড়াটা হয়, সেই বোঝাপড়ার জন্যই আমাদের ভাষা দরকার, এবং সেই কারণেই ভাষাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং ভাষার কাজ কি, ভাষার কাজ কি এটা শিখতে গিয়ে আমরা তিনটা কথা পেয়েছি। যে ভাষার একটা কাজ হচ্ছে তথ্য জ্ঞাপন করা, ভাষার একটা কাজ হচ্ছে তথ্য জ্ঞাপন, আর একটা কাজ হচ্ছে প্রকাশ, আর একটা কাজ হচ্ছে নির্দেশ। অর্থাৎ ভাষা তিন ধরনের কাজ করে। একটা হচ্ছে ভাষা প্রকাশধর্মী কাজ, ভাষা তথ্য জ্ঞাপন কাজ, আর একটা হচ্ছে ভাষা নির্দেশমূলক কাজ করে। সেটা আমার আলোচনা শেষ হয়েছে। এরপরে আলোচনায় আমি একটু বলেছিলাম আবেগময় ভাষা, আবেগ নিরপেক্ষ ভাষা, যেটা একেবারে সহজ কথায় আমরা আবেগ দিয়ে, ইমোশন দিয়ে যে কথা বলি সেটা হলো আবেগময় ভাষা, এবং ইমোশন ব্যতীত কঠোর ভাবে যে কথা বলি, অর্থাৎ ওই যে আমরা যেটা বলি যে ভাষার মধ্যে কোনো রসকস নাই, একেবারে খাঁটি বাংলায় যেটা আমরা বলি যে ওর কথার মধ্যে কোনো রসকস নাই, ওই রসকসহীন যে ভাষা সেটা হচ্ছে তোমার ভাষা, আবেগ নিরপেক্ষ ভাষা। আর যেটার মধ্যে রসকস থাকে সেটা হচ্ছে আবেগময় ভাষা। এই ছিল মোটামুটি তোমার ভাষা নিয়ে কাজ। এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো হচ্ছে ভাষা কি, ভাষার বিভিন্ন কার্যাবলী আলোচনা করো, অথবা ভাষা কি, এই প্রশ্নটাই একটু ঘুরাই আসতে পারে, ভাষার প্রকৃতি আলোচনা করো। আবার এর সঙ্গে থাকতে পারে ভাষার আবেগময় শব্দের ভূমিকা কি, এই ধরনের। অর্থাৎ আবেগাত্মক ভাষা, আবেগ নিরপেক্ষ ভাষা, এর মধ্যে পার্থক্য কি, এই ধরনের এই প্রশ্ন। এর অতিরিক্ত খুব বেশি প্রশ্ন আসবে না। অর্থাৎ যে কথাগুলো আমি বলেছি মোটামুটি ওই কথাগুলোর মধ্যে তোমার প্রশ্ন থাকবে, এবং ওই কথাগুলোর মধ্যে তোমার অ্যান্সার থাকবে। এর পরবর্তী চ্যাপ্টারে আমরা যদি চলে যাই, সেটা হচ্ছে আকারগত অনুপপত্তি, অর্থাৎ ইংরেজি শব্দে বললে ইনফর্মাল ফ্যালাসিস। আমি কিন্তু লজিকের প্রথম দিকে ক্লাসে আকারগত, বস্তুগত দুটো শব্দ বলেছি। আকারগত বলেছি কখন? যে যুক্তিবিদ্যার নিয়ম অনুসরণ করে যখন সিদ্ধান্ত অনুমিত হয় তখন সেটি আকারগতভাবে সত্য। আর বস্তুগত কথাটা বলেছি যে যখন যুক্তিবিদ্যার নিয়ম অনুসরণ করে না কিন্তু বাস্তবের সঙ্গে মিল থাকে, অর্থাৎ বাস্তবের সঙ্গে মিল থাকে কিন্তু যুক্তিবিদ্যার নিয়ম অনুসরণ না করে সিদ্ধান্ত অনুমিত হয়, সেটাকে বলেছি বস্তুগত। আমরা বস্তুগত ব্যাপারটাতে এখন যাচ্ছি না, বস্তুগত বিষয়টা আমরা পরে শেষের দিকে ঢুকবো। আগে যেটা বা এখন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আকারগত ব্যাপার। তাহলে যুক্তিবিদ্যার নিয়ম অনুসরণ করে এখন তোমাকে আগে শিখতে হবে নিয়মটা কি। সেই নিয়মের কথাও কিন্তু আগে বলেছি যে যুক্তিবিদ্যার নিয়ম হচ্ছে, আবারও বলছি, যুক্তিবিদ্যার নিয়ম হচ্ছে আশ্রয় বাক্য গুলো থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হবে। কি বললাম? যে যুক্তিবিদ্যার নিয়ম হচ্ছে সিদ্ধান্তগুলো, সিদ্ধান্তগুলো হবে না কখনোই, সিদ্ধান্তটি
আশ্রয় বাক্যগুলো থেকে অনিবার্যভাবে অনুমিত হবে। এইটা হচ্ছে যুক্তিবিদ্যার নিয়ম, এবং এই নিয়ম অনুসরণ করে যদি সিদ্ধান্ত অনুমিত হয় তাহলে সেটি হচ্ছে আকারগত সত্যতা। অর্থাৎ যুক্তিবিদ্যার ক্ষেত্রে যেহেতু সত্যতা কথাটি প্রযোজ্য নয়, বা যুক্তির ক্ষেত্রে যেহেতু সত্যতা কথাটি প্রযোজ্য নয়, সেহেতু, এবং যুক্তিবিদ্যার ক্ষেত্রে তাহলে কি প্রযোজ্য, এর আগে আমি বলেছি যে যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে বৈধতা এবং অবৈধতা, আর বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে সত্যতা এবং মিথ্যাত্বতা, অর্থাৎ সত্য মিথ্যা এক কথায়। তাহলে আবার খেয়াল করো, আমি বলেছি বাক্যের ক্ষেত্রে বাক্য হয় সত্য বা মিথ্যা, কিন্তু আমাদের বিষয়টা হলো যুক্তিবিদ্যা, মানে যুক্তি নিয়ে আলোচনা। সেই যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে বৈধতা এবং অবৈধতা। তাহলে যুক্তির ক্ষেত্রে যদি বৈধতা অবৈধতা হয়, তাহলে যুক্তিকে আমি কখন বৈধ বলবো? যুক্তিকে বৈধ বলবো তখনই যখন যুক্তিবিদ্যার নিয়ম অনুসরণ করবে, অর্থাৎ যুক্তিবিদ্যার নিয়ম অনুসরণ করে যদি সিদ্ধান্ত আসে তাহলে যুক্তিটি বৈধ, যেটা একটু আগে বললাম। তাহলে যুক্তিবিদ্যার কাজই হচ্ছে যুক্তি নিয়ে আলোচনা করা, এবং সেটি বৈধ হবে নাকি অবৈধ হবে সেটি যুক্তিবিদ্যার বিবেচ্য বিষয় অথবা আলোচনার বিষয়। এখন সেই অর্থে তোমাদের এখনকার যে চ্যাপ্টার বা এখনকার আমার যে আলোচনা, সেটি হচ্ছে অ-আকারগত অনুপপত্তি। অ-আকারগত মানে ইনফর্মাল অনুপপত্তি। অনুপপত্তি শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে ফ্যালাসি, তার মানে ইনফর্মাল, ফর্মাল না, ইনফর্মাল। ইনফর্মাল মানে অ-আকারগত, ফ্যালাসি মানে অনুপপত্তি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ইনফর্মাল ফ্যালাসিস অথবা অ-আকারগত অনুপপত্তি। এখন যেটা বললাম অনুপপত্তি ব্যাপারটা কি? অবৈধ যে ব্যাপারটা, সেই ব্যাপারটাই হচ্ছে অনুপপত্তির ব্যাপার। তাহলে যুক্তি অবৈধ হচ্ছে কখন? যখন নিয়ম মানছে না। অনুপপত্তি হচ্ছে কখন? যখন নিয়ম না মেনে সিদ্ধান্ত আসছে। একই ব্যাপার। যুক্তিবিদ্যার নিয়ম না মানলে সে ব্যাপারটি বৈধ হবে না, অর্থাৎ অবৈধ হবে, এবং সেখানে একটা দোষ ঘটবে। কি দোষ ঘটবে? সেটা কোন সমস্যার কারণে সিদ্ধান্তটি বৈধ হলো না বা সিদ্ধান্তটি যুক্তিযুক্ত হলো না, সেটি হচ্ছে অনুপপত্তি। অর্থাৎ সিদ্ধান্ত আনার ক্ষেত্রে বা সিদ্ধান্ত নির্ধারণের ক্ষেত্রে যখন কোনো সমস্যা তৈরি হয়, সেই সমস্যাটা আইডেন্টিফাই করাটাই হচ্ছে অনুপপত্তির কাজ। তার মানে অনুপপত্তি কখন হয়? অনুপপত্তি হয় তখনই যখন সিদ্ধান্তটি বৈধ হয় না। ক্লিয়ার? তাহলে তোমরা বইয়ের সঙ্গে, তোমার কি বই আছে? তাহলে বই না থাকলে কিভাবে শিখবা? বই তো কিনতে হবে। কোন এলাকায় তুমি থাকো? না কেন, নারায়ণগঞ্জে তোমার তোলারাম কলেজ কি কলেজ আছে না? সদরঘাট তো ঢাকায়, সেটা তো দূর। তাই তোমাকে যাই একটু কষ্ট করে হলো তো বই কালেক্ট করতে হবে, না হলে তো আমার এত কথা তোমার মনেও থাকবে না, তুমি বইটা পড়লে না পড়লে বুঝতেও পারবা না। বই তো কিনতে হবে বাবা, যত তাড়াতাড়ি পারো দেখো বইটা কেনার চেষ্টা করো। অথবা আর একটা কাজ করতে পারো, তাসমিনা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে উনি কিভাবে বই দিতে পারে, ওনার লেখা বইটা কিনলেও হবে, বুঝছো? তাহলে আমরা আবার যদি যাই, তাহলে অনুপপত্তির স্বরূপ অর্থাৎ নেচার অফ ফ্যালাসি, তোমাদের বইতে সুন্দর করে লেখা আছে। অনুপপত্তির ইংরেজি শব্দ হচ্ছে ফ্যালাসি। শব্দটি ল্যাটিন ফেলেয়ার থেকে এসেছে। ফেলেয়ার শব্দের অর্থ হচ্ছে প্রতারণা। কাজেই ব্যুৎপত্তিগত দিক থেকে অনুপপত্তির অর্থ হচ্ছে প্রতারণামূলক যুক্তি বা ভুল যুক্তি, যা কাউকে প্রতারণার উদ্দেশ্যে, ভুল পথে পরিচালিত করার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়। ক্লিয়ারলি শুনতে পেরেছো? আমি আবার বলছি যে ফ্যালাসি শব্দটি ল্যাটিন শব্দ ফেলেয়ার থেকে এসেছে। ফেলেয়ার শব্দের অর্থ হচ্ছে প্রতারণা। কাজেই
উৎপত্তিগত অর্থের দিক থেকে অনুপপত্তি শব্দের মানে হচ্ছে যে প্রতারণা পূর্ণ যুক্তি বা ভুল যুক্তি। তুমি কি লিখতেছো? লিখতে হলে লিখতেও পারো। উৎপত্তিগত দিক থেকে অনুপপত্তির অর্থ হচ্ছে প্রতারণাপূর্ণ যুক্তি বা ভুল যুক্তি, যা কাউকে প্রতারণার উদ্দেশ্যে বা ভুল পথে পরিচালিত করার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়। ঠিক আছে? তবে যুক্তিবিদ্যায় এই অনুপপত্তি কিছুটা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, যেটা এতক্ষণ ধরে বললাম যে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে যেসব নীতি প্রণয়ন করা হয় বা যেসব নীতির অপপ্রয়োগে যুক্তির ক্ষেত্রে দোষ বা ভ্রান্তি ঘটে, যুক্তিবিদ্যায় সেই ভ্রান্তিকেই বা দোষকেই অনুপপত্তি হিসেবে অভিহিত করা হয়। তাহলে প্রথমে বললাম যে ফেলিয়ার শব্দটির মানে হচ্ছে প্রতারণা। তাহলে এই অর্থে অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থে ফেলাসি শব্দের অর্থ দাঁড়ায় যে কাউকে আমি প্রতারণার উদ্দেশ্যে কোনো ভুল কথা বা যখন কোনো ভুল তথ্য দিই তখন সেটা প্রতারণা হয়। কিন্তু যুক্তিবিদ্যায় সেই ব্যুৎপত্তিগত যে অর্থে ব্যবহৃত সেটি যুক্তিবিদ্যার ক্ষেত্রে প্রযোজ্য না। যুক্তিবিদ্যার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে ওই যে একটু আগে বললাম বৈধতা এবং অবৈধতা, এই দুটো বৈধ যুক্তি এবং অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্ণয়ের জন্য যেসব নীতি অনুসরণ করা হয় সেই সব যেসব নীতির মাধ্যমে পার্থক্যটা নির্ণয় করা যায় সেই সব দোষ বা ভ্রান্তিকেই এখানে বা যুক্তিবিদ্যায় অনুপপত্তি হিসেবে চিহ্নিত করা হয়। ঠিক আছে? তার মানে এক কথায় যেটা এতক্ষণ ধরে বা আগে যেটা বললাম যে ফ্যালাসি তৈরি হয় তখনই যখন সিদ্ধান্তটি অবৈধ হয় এবং অবৈধভাবে সিদ্ধান্তটিকে অনুমান করা হয়। অর্থাৎ অবৈধভাবে সিদ্ধান্ত অনুমান করলে সেখানে যে দোষ বা ত্রুটি ঘটে সেই দোষ বা ত্রুটিকেই আমরা বলবো অনুপপত্তি। ঠিক আছে? এটা হচ্ছে একেবারে সহজ কথা। এখন যেমন খেয়াল করো, এর আগেও আমি একদিন বলছি, যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যায়। একটা উদাহরণ যদি দেই তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? কি বলছি আমরা এই ভুলটা কিন্তু প্রতিনিয়ত করি, এর আগেও বলেছি। কি বললাম? যে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যায়। এটা কি আসলে ঠিক? আপাত দৃষ্টিতে কিন্তু এটাকে ঠিক বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি ঠিক না। প্রকৃতপক্ষে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে সূর্যকে আমরা কি দেখি? পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘূর্ণায়মান বলেই আমাদের কাছে মনে হচ্ছে কি যে সূর্য পূর্ব দিকে উদিত হচ্ছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। ব্যাপারটা কিন্তু আসলে যে সূর্য পূর্ব দিকে উদিত হয় না, পশ্চিম দিকে অস্তও যায় না। ব্যাপারটা কিন্তু হচ্ছে যে পৃথিবী সূর্যটা স্থির, পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে। যখন পৃথিবীর ছায়াটা সূর্যের উপরে পড়ে তখন সেটি অন্ধকার হয়ে যায়, আমরা মনে করি সেটা হচ্ছে রাত, মানে অস্ত চলে গেল এখন রাত হলো। তার মানে এখানে যে দোষটি ঘটলো এই দোষটাই হচ্ছে একটা অনুপপত্তি। এখন এই অনুপপত্তিকে ফিলোসফাররা অর্থাৎ যুক্তিবিদেরা কয়েকটি ভাগে ভাগ করেছেন। প্রথমত খেয়াল করো, এরিস্টটল বর্তমান পর্যন্ত যুক্তিবিদ্যার জনক কে? যুক্তিবিদ্যার জনক হচ্ছে কিন্তু এরিস্টটল। এই কথাটা হয়তো আগেও বলেছি যে যুক্তিবিদ্যার জনক হচ্ছেন এরিস্টটল। সেই এরিস্টটল প্রথম থেকেই তিনি যুক্তিবিদ্যার শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কতগুলো ফ্যালাসির কথা বলেছেন এবং তিনি ফ্যালাসি সম্পর্কে যে কথাগুলো বলেছেন সেটার প্রথম কারণ হিসেবে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ যুক্তিবিদ্যায় ফ্যালাসিকে এরিস্টটল প্রধানত দুই ভাগে ভাগ করেছেন। আর একটা হচ্ছে আকারগত এবং আর একটা হচ্ছে অআকারগত। আবারও বলছি, এরিস্টটলের মতে অনুপপত্তিকে যুক্তিবিদ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তার একটা হচ্ছে আকারগত অনুপপত্তি আর একটা হচ্ছে অআকারগত অনুপপত্তি।
এখন আকারগত অনুপপত্তি বৈধ অনুমানের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা আমি এর আগেও বলেছি যে যখন বৈধ অবৈধ হয় তখন সেখানে যে দোষ ঘটে সেইটাকে ফেলবো আমরা অনুপপত্তির মধ্যে, এবং সেটা হচ্ছে আকারগত। এবং যেটা বৈধ হবে অর্থাৎ যুক্তিবিদের নিয়ম মেনে আসবে, সিদ্ধান্তটি বৈধ হবে, সেটি হচ্ছে আকারগত আকারগত যুক্তি। তার মানে তোমাকে ধরে নিতে হবে আকারগত যুক্তি মানেই হলো বৈধ যুক্তি, আর আকারগত যুক্তি মানেই হচ্ছে অবৈধ যুক্তি, বা সেখানে একটা অনুপপত্তি বা সেখানে একটা দোষ আছে। এখন কবি সেটাকে বলেছেন সেই দোষটা বিভিন্ন রকম হতে পারে, যেমন ভাষা ব্যবহারের ক্ষেত্রে হতে পারে, ভাষার বিষয়বস্তুর প্রতি অসতর্কতার জন্য হতে পারে, অমনোযোগের জন্য হতে পারে, বিভিন্ন কারণে সেই অনুপপত্তিগুলো হতে পারে। তাহলে সেই অনুপপত্তির কথা বলতে গিয়ে যুক্তিবিদ কপি প্রথমে যে কথাটি বলেছেন, যেটা আমি বললাম যে ভাষার ব্যবহারের ক্ষেত্রে হতে পারে, অমনোযোগের কারণে হতে পারে, বিষয়বস্তুর প্রতি অসতর্কতার কারণে হতে পারে, এই সব কিছু মিলিয়ে যুক্তিবিদ কপি এটার নাম দিয়েছেন প্রাসঙ্গিকতার অনুপপত্তি এবং দ্ব্যর্থকতার অনুপপত্তি। অর্থাৎ যে সমস্যাগুলো হয় অনুপপত্তি বা যে সমস্যাগুলো পাওয়া গেল বা বুঝতে পারলাম আমরা, সেই সমস্যাগুলোকে কপি এসে দুটো ভাগে ভাগ করেছেন। তার একটা হলো প্রাসঙ্গিকতার অনুপপত্তি, আর একটা হচ্ছে দ্ব্যর্থক অনুপপত্তি। তুমি যেখানে বুঝতে না পারবে সেখানে আমাকে কমেন্টসে বা নোট করে রেখে আমাকে জানাবে। তাহলে একটা পেলাম, প্রথমে পেলাম অ্যারিস্টটল দুটো ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে কি বললাম আকারগত এবং আকারগত। তার মানে আকারগত ব্যাপারটা হচ্ছে বৈধ আর আকারগত ব্যাপারটা হচ্ছে অবৈধ। কপি এসে এই অবৈধ ব্যাপারগুলোকে তিনি চিহ্নিত করেছেন। কিভাবে চিহ্নিত করেছেন? তিনি চিহ্নিত করেছেন যে সেটা ভাষা ব্যবহারের ক্ষেত্রে হতে পারে, বিষয়বস্তুর ক্ষেত্রে হতে পারে, অসতর্কতা অমনোযোগের কারণে হতে পারে। এই সবকিছু মিলিয়ে তিনি আবার এই অসতর্কতা বা এই অনুপপত্তিকে দুটো ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে প্রাসঙ্গিকতার অনুপপত্তি আর একটা হচ্ছে দ্ব্যর্থক অনুপপত্তি। প্রাসঙ্গিকতার অনুপপত্তি হচ্ছে প্রসঙ্গক্রমে যে সমস্যাগুলো হবে সেগুলোকে বলা হচ্ছে, একেবারে সাধারণ কথায় আমি বলছি, সেগুলো হচ্ছে প্রাসঙ্গিকতার অনুপপত্তি। তার মানে অপ্রাসঙ্গিক কথা নিয়ে এসে সিদ্ধান্ত অনুমান করা, সেটা হচ্ছে প্রাসঙ্গিকতার অনুপপত্তি। আর একটা হচ্ছে দ্ব্যর্থক, মানে একাধিক অর্থ কেন্দ্র করে যে অনুপপত্তি, সেটা হচ্ছে দ্ব্যর্থক অনুপপত্তি। তাহলে দুইটা পরিষ্কার জিনিস আমরা পেলাম, একটা হচ্ছে প্রাসঙ্গিকতার অনুপপত্তি আর একটা হচ্ছে দ্ব্যর্থকতার অনুপপত্তি। এখন প্রথমে আমরা ঢুকবো এই প্রাসঙ্গিকতার অনুপপত্তি। এখন প্রাসঙ্গিকতার অনুপপত্তি কি, যেমন খেয়াল করো যুক্তিবিদ কপি প্রাসঙ্গিকতার অনুপপত্তির ক্ষেত্রে 13টি কারণ বলেছেন। অর্থাৎ 13টি কারণের মাধ্যমে এই প্রাসঙ্গিকতার অনুপপত্তি ঘটতে পারে। একেবারে সাধারণভাবে আমি বলে যাচ্ছি, খেয়াল করো। যেমন বল প্রয়োগ অনুপপত্তি, নিন্দা বা কটূক্তিমূলক অনুপপত্তি, অবস্থানগত অনুপপত্তি, অজ্ঞানতাজনিত অনুপপত্তি, সহানুভূতিজনিত অনুপপত্তি, আবেগজনিত, প্রাধিকারের বিশ্বাসজনিত, অপ্রত্যাশিত জনিত, বিপরীত প্রত্যাশিত জনিত, মিথ্যা কারণ জনিত, হেতু সিদ্ধান্ত বিপর্যয়, জটিল প্রশ্ন, অপ্রাসঙ্গিক সিদ্ধান্ত। এই হলো মোট তোমার 13টা অনুপপত্তি। এখন আবার একটু বলি, যুক্তিবিদ কপি প্রাসঙ্গিকতার অনুপপত্তির ক্ষেত্রে 13টি কারণের কথা বলেছেন। তার প্রথম যেটা বললাম বল প্রয়োগ জনিত অনুপপত্তি। এখন বল প্রয়োগ দ্বারা ওই যে আমরা কখনো কখনো অন্যদেরকেও করি বা অন্যরাও আমাদেরকে করে। তাহলে কি করে, যে জোর করে আমাদের কিছু শিখাতে চায় বা ভয়ভীতি দেখিয়ে আমাদের কিছু বলতে চায়।
যখন এই যে ভয়ভীতি দেখানো বা জোর করে শেখানো, এটা এক ধরনের বল প্রয়োগ। কেউ যদি তোমাকে ধাক্কা দিয়ে একটা কথা বলে, সেটা এক ধরনের বল প্রয়োগ। তোমাকে যদি বাধ্য করে কোনো কিছু করার জন্য, সেটা আর এক ধরনের বল প্রয়োগ। তাহলে এইভাবে যদি যুক্তি সিদ্ধান্ত আসে, তাহলে সেটিকে সেখানে একটা দোষ ঘটে সিদ্ধান্তের ক্ষেত্রে, এবং সেই দোষটাই হচ্ছে বল প্রয়োগ জনিত অনুপপত্তি। দ্বিতীয়টা হলো, যেমন এই প্রথমটার একটা সাধারণ উদাহরণ যদি দেই, যেমন মনে করো ভোটাররা যখন ইলেকশন হয়, ভোট হয়, তখন কিন্তু ভোটারদেরকে অনেকে চাঁদা দিয়ে প্রভাবিত করে না? অর্থাৎ গরিব দুস্থ যারা আছে ওদেরকে টাকা দেয় যে তুমি আমাকে ভোট দিবা। তাহলে এই ধরনের একটা জোর করা। আর সাধারণ মানুষ টাকা পেলে খুশি হয়, তাহলে সে কি করলো, সে তোমাকে জোর করে, তুমি দিতে চাও নাই, হয়তো তাকে তোমার পছন্দ না বা তুমি দিতে চাও নাই, কিন্তু যখন তোমাকে সে লোভ দেখালো বা বাধ্য করলো টাকা দিয়ে বা চাঁদা দিয়ে তোমার সঙ্গে সে প্রতারণা করলো, তোমাকে সে প্ররোচিত করলো, এই করে তুমি সেখানে যে কাজটা করলা বা তার হুমকির ফলে, তার বল প্রয়োগের ফলে তুমি যে সেই কাজটি করলা, এই ধরনের যুক্তিকেই বলা হয় বল প্রয়োগ জনিত অনুপপত্তি। এরপরে 2 নম্বরে এটা হচ্ছে নিন্দা দোষ বা কটূক্তি অনুপপত্তি। এখন নিন্দা দোষ কটূক্তি অনুপপত্তিকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আক্রমণাত্মক আর একটা হচ্ছে অবস্থানগত। এখন একটা হচ্ছে আক্রমণাত্মক। আক্রমণাত্মকটা কি? একেবারে ব্যতিব্যস্ত হয়ে সত্যতা অশুদ্ধতা, এইখানে মিথ্যা বা সত্য এই বিষয়গুলো যাচাই না করে তোমাকে বাধ্য করা হলো, সেটা হচ্ছে আক্রমণাত্মক। আর একটা হচ্ছে অবস্থানগত, এটা হলো যে যা অন্যের বা নিজের অবস্থানের দিকের প্রেক্ষিতে সৃষ্ট। অর্থাৎ তুমি যে অবস্থায় আছো বা তুমি যেখানে আছো সেই অবস্থায় তোমার সেইটা করতে তুমি বাধ্য। অথবা যেমন মনে করো, আমি যখন প্রিন্সিপাল কোনো কথা বলে, অথবা প্রিন্সিপাল নাই বলুক, তোমরা তোমাদের বড় ভাইরা যাকে তুমি সম্মান করো বা যাদেরকে তোমরা গণ্যমান্য হিসেবে মনে করো, তাদের অনেক সময় দেখা যায় কি তাদের কথা ফেলা যায় না, তাদের কথাকে হেলাফেলা করা যায় না। তখন বাধ্য হয়ে তুমি যে কাজটি করো সেইটা হচ্ছে কটূক্তিমূলকের অবস্থানগত। অর্থাৎ তুমি ওই অবস্থানে খেতে, যে তোমাকে সাহায্য সহযোগিতা করছে বা তোমাকে বিভিন্ন ভাবে হেল্প করছে, তখন তুমি বাধ্য হয়ে তার প্রতি অনুগত হয়ে যে কাজটি করছো বা যে যুক্তিগুলো বা যে সিদ্ধান্তগুলো নিচ্ছ, সেটা হচ্ছে অবস্থানগত নিন্দা কটূক্তি বা অবস্থানগত অনুপপত্তি। তাহলে নিন্দা দোষ বা কটূক্তি পেলাম আমরা দুই রকম, একটা হচ্ছে আক্রমণাত্মক আর একটা হচ্ছে অবস্থানগত। এরপরে 4 নাম্বার, সরি এইটা হলো ওই ওই দুটাকে আলাদা করে 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে অজ্ঞতাজনিত অনুপপত্তি। অজ্ঞতা হলো কি? অজ্ঞতা মানে কি? আমি সেটা সম্পর্কে জানি না। অর্থাৎ কোনো প্রমাণ ছাড়াই সত্য বললে সত্য, মিথ্যা বললে মিথ্যা, এভাবে যে মেনে নেওয়াটা, এই মেনে নেওয়াটাই হচ্ছে অজ্ঞতাজনিত। অর্থাৎ ওই বিষয়ে আমি অবগত নই, ওই বিষয়টা আমার কাছে একেবারেই জানি না, সুতরাং তুমি যে যা বলবা তাই, সেটা হচ্ছে অজ্ঞতাজনিত অনুভূতি। এই ধরনের প্রমাণ যখন আমি বা এই ধরনের সিদ্ধান্ত যখন আমি নেই, তখন সেটা অজ্ঞতাজনিত অনুভূতি। একেবারে সহজ ভাষায় আমার মতো করে আমি বোঝানোর চেষ্টা করছি। কিন্তু 4 নম্বর হচ্ছে সহানুভূতি জনিত অনুভূতি। সেটা হচ্ছে কি, ওই যে আমরা সহানুভূতিশীল হয়ে যাই। যেমন একজন হত্যাকারীকে একজন আইনজীবী জুরি বোর্ডের কাছে সহানুভূতি কামনা করলেন এবং অপরাধীকে মৃত্যুদণ্ড না দেওয়া থেকে তিনি বিরত থাকলেন। তার মানে এই যে তিনি যে মৃত্যুদণ্ড প্রাপ্য, তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া না হয়, তার মানে সেইখানে কাজ করে সহানুভূতি। এ ধরনের কাজ হচ্ছে বা এ ধরনের সিদ্ধান্ত হচ্ছে সহানুভূতি জনিত অনুভূতি। এখন তুমি আরেকটু জেনে নাও, ওই যে কটূক্তির যে দুটো ভাগ, আক্রমণাত্মক এবং অবস্থানগত, এই দুটোকে আলাদা করা হয়েছে। এই কারণে আমি এখন যাচ্ছি তোমার 6 নম্বরে। 6 নম্বর শেষ করলাম, যেটা আবেগজনিত।
এরপরে তাহলে আসবে আমার 7 নাম্বার, সেটা হচ্ছে প্রাধিকারে বিশ্বাসজনিত অনুপপত্তি। প্রাধিকার মানে কি? প্রাধিকার মানে হচ্ছে ক্ষমতা প্রাপ্ত অথবা বিশ্বাসযোগ্য ব্যক্তির বক্তব্য। ওবায়দুল, কয়েকজন সিন করছে, এরা কি আমাদের গ্রুপের, আমাদের ক্লাসের কেউ? 4-5 জন তুমি যে শেয়ার দিচ্ছ সেখানে 4-5 জন সিন, তুমি তুমি একটু দেখো ওখানে কয়েকজন দেখি সিন করছে, এরা কি আমাদের ক্লাসের? যদি আমাদের ক্লাসের হয় তাহলে 1 মিনিট আমি আসি, তুমি বলো যে তোমরা অ্যাড হও। প্রাধিকার হচ্ছে কোন ক্ষমতাপ্রাপ্ত বা বিশ্বাসযোগ্য ব্যক্তির বক্তব্য। এখন ক্ষমতাপ্রাপ্ত বা বিশ্বাসযোগ্য ব্যক্তির বক্তব্য আমরা সবসময় বিশ্বাস করি, তাই না? আমরা নিজেরা যদি না জানি তাহলে যে বিষয়ে যে বেশি বিজ্ঞ বা যে বিষয়ে যে বেশি জানে তাকে আমরা প্রশ্ন করে জেনে নেই। এখন সেখানে যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুলটাই আমার কাছে চলে আসলো, অর্থাৎ আমি তাকে বিশ্বাস করলাম, বিশ্বাস করে আমি সেখান থেকে একটা ভুল জিনিস শিখলাম বা একটা ভুল সিদ্ধান্ত নিলাম। এটাই হচ্ছে প্রাধিকারে বিশ্বাসজনিত অনুপপত্তি। এটার সবগুলোর কিন্তু উদাহরণ বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, আমি এত বেশি কথা এখানে বলতে চাচ্ছি না, তোমরা একটু পড়লে বিষয়গুলো সব প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে। তারপরে আসো 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে অপ্রত্যাশিত অনুপপত্তি, মানে আমি যেটা আশা করি নাই, অপ্রত্যাশিত, যেটাকে আমরা আশা করি না বা কোনো নিয়মের অন্তর্ভুক্ত করি না এবং অন্তর্ভুক্ত না করে সেটাকে প্রয়োগ করে ফেলি অথবা সেটাকে সিদ্ধান্ত হিসেবে মেনে নেই, সেখানে যে দোষটি ঘটে সেই দোষটি হচ্ছে অপ্রত্যাশিত অনুপপত্তি। অর্থাৎ এই ধরনের অনুপপত্তি যেমন প্লেটো রিপাবলিক। প্লেটো রিপাবলিকের নাম শুনেছ? প্লেটো রিপাবলিকের মধ্যে ওইখানে কি, ওইখানে সব হচ্ছে ডায়লগ, অর্থাৎ প্লেটো একাধিক চরিত্রের মাধ্যমে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ, কোনটা অবৈধ সেটা বোঝানোর চেষ্টা করেছেন। সেরকম সেই বইয়ে অর্থাৎ রিপাবলিকে ন্যায় শিখাতে গিয়ে, জাস্টিস কি, জাস্টিস এটা শিখাতে গিয়ে যেমন একজন বলেছেন জাস্টিস কি, জাস্টিস হচ্ছে যার যেটা পাওনা সেটা দেয়া। এখন যার যেটা পাওনা সেটা দেয়া যদি জাস্টিস হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ন্যায় বা জাস্টিস হচ্ছে কোনটা, যেমন একজন হত্যাকারী তাকে মৃত্যুদণ্ড দেয়া এটা হচ্ছে তার প্রাপ্য, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে সেটা হচ্ছে ন্যায়, মৃত্যুদণ্ড না দেওয়া হলে সেটা হচ্ছে অন্যায়। এখন এই অন্যায় যদি কেউ করে, অর্থাৎ সে যে মৃত্যুদণ্ড প্রাপ্য তাকে যদি মৃত্যুদণ্ড না দেওয়া হয় তাহলে যে অনুপপত্তি গুলো ঘটে সেটা হচ্ছে অপ্রত্যাশিত অনুপপত্তি। ঠিক আছে? যেমন খেয়াল করো বইয়ের মধ্যে একটা উদাহরণ দেওয়া আছে, যদি তুমি গতকাল কোনো খাদ্য ক্রয় করো তবে তা আহার করবে আজ। তুমি গতকাল কাঁচা মাংস ক্রয় করেছো, সুতরাং তুমি আজ সেই কাঁচা মাংস আহার করবে। এখন এখানে যে কথাটা, এই কাঁচা মাংস আহার করা বা কাঁচা আহার করা মানে খাওয়া, কাঁচা মাংস খাওয়াটা কি প্রত্যাশিত ব্যাপার, গ্রহণযোগ্য ব্যাপার বা ঠিক ঠিক কাজ? এই যে এই ধরনের যখন সিদ্ধান্ত, এইখানে যুক্তিটা কিন্তু ঠিক আছে। কি বলা হচ্ছে, আমি বলেছিলাম কি যে যখন সিদ্ধান্ত আশ্রবাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হবে, তাহলে ব্যাপারটা খেয়াল করো, যদি তুমি গতকাল কোনো খাদ্য ক্রয় করো তাহলে আজকে তা আহার করবে, তার মানে আজকে তা খাবে। তুমি গতকাল কাঁচা মাংস ক্রয় করেছো, সুতরাং তাহলে সিদ্ধান্ত কি আসলো, তাহলে তুমি আজ কাঁচা মাংস আহার করবে। এখানে কিন্তু নিয়ম অনুসারে সিদ্ধান্ত হয় নাই, কি হয়েছে, তুমি কাল কাঁচা মাংস, খেয়াল করো বলা হয়েছে যদি তুমি গতকাল কোনো খাদ্য গ্রহণ করো, যে কোনো খাদ্যের কথা বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে
দ্বিতীয় বাক্যে বলা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় আশ্রয় বাক্যে বলা হয়েছে কাঁচা মাংস ক্রয় করেছো। তাহলে প্রথম আশ্রয় বাক্য বলা হলো যে কোনো খাদ্য গ্রহণ করো বা ক্রয় করো, আর দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে কাঁচা মাংস ক্রয় করেছো। তাহলে দুটো বাক্যের মধ্যে তো মিল নাই, অর্থাৎ আশ্রয় বাক্য দুটো থেকে যে সিদ্ধান্তটি আসলো সেই সিদ্ধান্ত প্রথম আশ্রয় বাক্যের সঙ্গে মিলে না। যেহেতু মেলে না, সুতরাং এখানে আশ্রয় বাক্যের থেকে যে সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হওয়ার কথা সেই নিয়ম এখানে অনুসরণ করা হয়নি। সুতরাং এখানে যে সিদ্ধান্তটি এসেছে সেই সিদ্ধান্তটি হচ্ছে অপ্রত্যাশিত। সুতরাং এই যে অপ্রত্যাশিত বা এই যে সিদ্ধান্তটা আসলো, এখানে যে দোষটি আসলো সেই দোষটি হচ্ছে অপ্রত্যাশিত অনুপস্থিত। ঠিক আছে, এরপরে চলে যাব নাম্বার 9। 9 নম্বরে বলা হয়েছে আকস্মিক বা অপ্রত্যাশিত সামান্যীকরণ। এর আগে কিন্তু আমি বলেছি সামান্যীকরণ কি। সামান্যীকরণ হচ্ছে জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন কি, আর একটা প্রতিশব্দ হচ্ছে সার্বিকীকরণ। যেমন কি বলেছিলাম, উদাহরণ হিসেবে যদি বলি, যেমন একজন গুরুতর অসুস্থ রোগীকে পরীক্ষা করে দেখা গেল যে তার অসুস্থতার মূলে আছে বিশেষ একটি খাদ্য। তাহলে এখন ওই একজন রোগীকে পরীক্ষা করে যে একটি বিশেষ খাদ্যের পাওয়া গেল, এখন আমি যদি মনে করি যে ওই বিশেষ খাদ্যটির কারণেই বাজার থেকে খাদ্যটির বিক্রয় এবং ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করতে হবে, তাহলে সেটি কি ঠিক হবে? তাহলে আইন যখন প্রণীত হবে, সেই আইন প্রণয়ন করা হচ্ছে সবার জন্য সমানভাবে প্রয়োগ করা। এখন ওই খাবারটি যে লোক খেলো, যাকে আমি পরীক্ষা করেছিলাম, যে রোগীকে পরীক্ষা করেছিলাম, সেই রোগীর ক্ষেত্রে হয়তো ওই খাদ্যটি তার শরীরের কোনো সমস্যার কারণে ওই খাদ্যটি তার জন্য ঠিক হয় না। তাই বলে কি আমি সকল লোকের জন্য ওই খাদ্যটিকে বাজার থেকে উধাও করে দেওয়া বা বাজার থেকে সরিয়ে ফেলা, এটি কি আমি করতে পারি? এটি কি আমার নিয়মের মধ্যে আসে? এই সিদ্ধান্ত কি আমি নিতে পারি? পারি না। সুতরাং আমাকে এই একজন বা দুইজন মানুষের উপর আমার দৃষ্টান্ত পরীক্ষা করে যখন আমি সিদ্ধান্তটিকে সকলের জন্য প্রয়োগ করার চেষ্টা করব, তখন সেখানে যে অনুপপত্তি ঘটবে সেটা হচ্ছে অপ্রত্যাশিত বা আকস্মিক সামান্যীকরণ অনুপপত্তি। ঠিক আছে, এরপরে যাব মিথ্যা কারণ জনিত অনুপপত্তি। মিথ্যা কারণ জনিত অনুপপত্তি এটাও বিভিন্নভাবে বিশ্লেষণ করা যায়। যেমন আমরা যদি এখানে আরোহ অবরোহ এই ব্যাপারগুলো আছে, আরোহ অবরোহ গুলো কিন্তু এর আগে আমি বলেছি আফটার দিস, বিফোর দিস এরকম হতে পারে। অর্থাৎ যেমন মনে করো, একটা উদাহরণ যদি আমি দেই, আমি যদি মনে করি একেবারে সাধারণ উদাহরণ, যেমন পাকা গাছে একটা কাক বসলো, পাকা তাল গাছে একটা কাক এসে বসলো, এবং যখন একটা তাল পড়লো, আমি খেয়াল করলাম যে যখন একটা তাল পড়লে একটা শব্দ পাই আমরা, তাই না? তাহলে যখন আমি শব্দটি পেলাম তখন আমি বুঝতে পারলাম যে একটা তাল পড়লো এবং গাছের দিকে তাকায় দেখলাম যে সেখানে একটা কাক বসে আছে। তাহলে আমি কি ভাবলাম বা আমি সিদ্ধান্ত নিলাম যে ওই তালটি পড়ার কারণ হচ্ছে কাকটি বসা। এরকম যদি ব্যাপারটা হয়, অথবা মনে করো কোনো একজন মানুষ হঠাৎ করে তোমার বাসায় আসলো, তোমার হাত থেকে কিছু একটা পড়ে গেল, তুমি মনে করলা যে ওই লোকটা আসার কারণে আমার হাত থেকে পড়ে গেল, হয়তো তোমার অসতর্কতার কারণে হাত থেকে পড়ে গেছে, কিন্তু সেটা তুমি না ভেবে অর্থাৎ প্রকৃত কারণটা বিশ্লেষণ না করে আমরা হঠাৎ করে আকস্মিকভাবে কোনো কারণকে যদি কোনো ঘটনাকে যদি কারণ হিসেবে নির্ণয় করি, তখন সেটা হবে মিথ্যা কারণজনিত অনুপপত্তি। যেমন খেয়াল করো, সূর্যগ্রহণের পর আমরা যদি বইয়ের মধ্যে যে উদাহরণ দেওয়া আছে, অথবা তাল গাছের যে উদাহরণটা, তাল পড়ার যে উদাহরণটা দিলাম, অথবা
নতুন নতুন বউ ঘরে আসলো, তোমার ঘরে বা চুলায় আগুন লেগে গেল, মনে করা হলো কি যে ওই বউ আসাই আগুন লাগার কারণ। এ ধরনের কারণকে যদি আমরা সিদ্ধান্ত হিসেবে আইডেন্টিফাই করতে পারি তাহলে সেটি হবে মিথ্যা কারণজনিত অনুভূতি। তোমার বইয়ের মধ্যে অনেক ধরনের উদাহরণ দেওয়া আছে, একটু বুঝলেই ব্যাপারগুলো কিন্তু খুবই সহজ মনে হবে তোমার কাছে। 11 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে হেতু সিদ্ধান্ত বিপর্যয়। আমি তোমাদেরকে হেতু বাক্য, সিদ্ধান্ত বাক্য বলেছি। আশ্রয় বাক্যগুলোকে বলা হয় হেতু বাক্য, এবং যেটার পিছনে অতএব সুতরাং চিহ্নটি থাকে সেটি হচ্ছে সিদ্ধান্ত। এখন এই সিদ্ধান্ত সবসময় অনুমিত হচ্ছে হেতু বাক্য অর্থাৎ আশ্রয় বাক্যের প্রমাণের উপর ভিত্তি করে, অর্থাৎ আশ্রয় বাক্যের থেকে দুটো আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত অনুমিত হয়। যখন সিদ্ধান্ত অনুমিত হয় তখন যদি ওই নিয়ম মেনে হয়, যে নিয়মটা বললাম যে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে আসবে, এই নিয়ম যদি না মেনে নেওয়া হয় তাহলে সেখানে যে দোষ ঘটে সেটি হচ্ছে হেতু সিদ্ধান্ত বিপর্যয়। মানে হলো যে তোমার বাক্যটির বা কোনো বচনের সত্যতা প্রমাণ করার আগেই যদি বচনটিকে অর্থাৎ হেতু বাক্যটিকে স্বীকার করে নেওয়া হয় সিদ্ধান্তের ক্ষেত্রে, তাহলে সেখানেই তোমার যে দোষটি ঘটবে অথবা যে অনুপপত্তি ঘটবে সেই অনুপপত্তি হচ্ছে হেতু সিদ্ধান্ত অনুপপত্তি বা হেতু সিদ্ধান্ত বিপর্যয়। ঠিক আছে, এরপরে যেটা আসবে শেষ হয়ে যাবে, আমি তাড়াতাড়ি একটু শেষ করব। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে জটিল প্রশ্নজনিত অনুপপত্তি। জটিল প্রশ্ন কোনগুলো? কমপ্লেক্স প্রশ্ন যেটা, যেমন হ্যাঁ বা না। কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়, তার মানে সরাসরি হ্যাঁ বা নাতে দিলাম এবং হ্যাঁ বা নাতে দিলে আমি বুঝতে পারলাম। আবার কখনো কখনো এমনও প্রশ্ন আছে যেগুলো হ্যাঁ বা না দ্বারা দেওয়া যায় না। যেগুলো ওই যে হ্যাঁ বা না দ্বারা দেওয়া যায় না সেগুলোই হচ্ছে জটিল প্রশ্ন। এবং ওই এ ধরনের যখন অনুপপত্তি ঘটে বা দোষ ঘটে, যেমন খেয়াল করো, তুমি কি ভুলক্রমে এই পথ থেকে সরে এসছো? তুমি কি তাস খেলায় প্রতারণা বন্ধ করবে? এখন তুমি তাস খেলায় প্রতারণা বন্ধ করবে? এ জাতীয় প্রশ্ন, সরল প্রশ্ন, এগুলোকে হ্যাঁ বা না দ্বারা উত্তর যদি দেওয়া হয় তাহলে সেটি কি ঠিক হবে? ঠিক হবে না। সুতরাং এই ধরনের প্রশ্ন যখন করা হয়, যেমন আমি যদি বলি তুমি আসবে, তুমি বললা না ম্যাডাম আসতে পারবো না, ঠিক আছে, আমি জেনে নিলাম তুমি আসবে না। কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ওবায়দুল তুমি কি আসতে পারবা, দেখা গেল যে তুমি আসতে পারবা কি পারবা না তুমি অ্যান্সারটা দিতে পারছো না। তার মানে হ্যাঁ বা না দ্বারা দিলে তুমি সেটা তুমি ভেবে পাচ্ছ না যে হ্যাঁতে দিব বা নাতে দিব, তোমাকে একটু কনফিউজড হতে হচ্ছে। সেক্ষেত্রে এই যে ব্যাপারগুলো, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে বলা হচ্ছে জটিল প্রশ্নজনিত অনুপপত্তি। শেষ যেটি সেটি হচ্ছে অপ্রাসঙ্গিক সিদ্ধান্তজনিত অনুপপত্তি। অপ্রাসঙ্গিক সিদ্ধান্ত জটিল অনুপপত্তি কি? কোনো একটা যুক্তির সিদ্ধান্ত করতে সিদ্ধান্ত নিতে গিয়ে প্রমাণ হিসেবে আমরা যখন অন্য কোনো যুক্তির অবতারণা করি যা ওই যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য না, অর্থাৎ একেবারেই প্রসঙ্গের বাইরে, সেই ধরনের সিদ্ধান্তকে বলা হয় অপ্রাসঙ্গিক সিদ্ধান্তজনিত অনুপপত্তি। তাহলে যেমন মনে করো একটি নির্দিষ্ট বাড়ি তৈরি করা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যদি বাড়ি তৈরি করার অনুমোদনের ক্ষেত্রে যুক্তি দেওয়া হয় যে সকলে একটি সুন্দর বাড়ি অধিকারী হতে চায়, তাহলে এই ধরনের অনুপপত্তি ঘটবে। তুমি গেছো হচ্ছে অনুমোদনের জন্য, বাড়ি তৈরির অনুমোদন করতে গেছো, সেখানে বলা হলো যে তুমি আমাদের সবাইকে একটা করে সুন্দর বাড়ি আপনি দিয়ে দিবেন। তাহলে তুমি একটা কাজে গেছো, সে আর একটা প্রসঙ্গ নিয়ে আসলো, তাহলে এখানে ব্যাপারটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অপ্রাসঙ্গিক
সিদ্ধান্ত জনিত অনুৎপত্তি। তাহলে আজকে যেটা আমরা শিখলাম সেটি হচ্ছে অ আকারগত অনুপপত্তির যে দুটো ভাগ, প্রাসঙ্গিকতার অনুপপত্তি এবং দ্ব্যর্থকতার অনুপপত্তি। আজকে যে আলোচনা হলো সেটি হচ্ছে প্রাসঙ্গিকতা অনুপপত্তি কখন কখন ঘটে বা ঘটতে পারে সেই কারণগুলো এখানে আলোচনা করা হলো। সুতরাং তোমাদের পরীক্ষায় আসতে পারে যে অপ্রাসঙ্গিকতার অনুপপত্তিগুলো বিস্তারিত আলোচনা করো, তখন কিন্তু এই 13টা পয়েন্ট উল্লেখ করে তোমাকে আলোচনা করতে হবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের আলোচনা করব দ্ব্যর্থক অনুপপত্তি। এই দ্ব্যর্থক অনুপপত্তি কি বলে প্রাসঙ্গিক অনুপপত্তি, এই আলোচনাটা দিয়ে আজকের আলোচনা আমি শেষ করছি। আশা করছি তোমরা সকলে ভালো থাকবে এবং বই ভালো তো অবশ্যই থাকবে এবং সঙ্গে সঙ্গে পড়াশোনা করারও চেষ্টা করবে, এবং যাতে আমরা আমাদের ইয়ার লস না করে বা শিক্ষাবর্ষ নষ্ট না করে আমরা এই পড়াটাকে বা আমাদের সিলেবাস গুলোকে শেষ করতে পারি। ঠিক আছে, সকলে ভালো থাকবে, তোমার আশপাশের পরিবেশ ভালো রাখবে, সবাই ছোট ভাই বোন বড়দের শ্রদ্ধা এবং ছোটদের ভালোবাসা দিবে। এই বলে আমি আমার আজকের ক্লাস বা এখানে আমার বক্তব্য শেষ করছি।